কোথায় আছি, কেউ একটা খোঁজ পর্যন্ত করবে না। আহা, ওসব কথা ভেবে কেন মন খারাপ করছো? তার চেয়ে বাইরে গিয়ে সমুদ্রের দৃশ্যটা একবার দেখো। ফসফরাসেন্ট ঢেউগুলো কি চমৎকার দেখাচ্ছে। সুরেশ্বর আর কিছু বলল না। সেই রাতে ওদের ভালো করে ঘুম হলো না। ক্রমে পূব দিক ফর্সা হয়ে এলো। একটু পরে সূর্য উঠল। দেখতে দেখতে আরো কয়েকটা দিন এভাবেই কেটে গেল। ক্রমাগত অবিরাম জলরাশি পেরিয়ে একদিন দুপুরের পরে দূরে একটি ছোট দ্বীপ দেখা গেল। জাঙ্ক গিয়ে ক্রমে দ্বীপের পাশে নোঙর করল। বিমল ও সুরেশ্বর শুনল নৌকোর জল ফুরিয়ে গেছে এবং এখানে মিষ্টি জল পাওয়া যায়। ওরা ওখানে থাকতে থাকতে আর একখানা বড় জাঙ্ক বিপরীত দিক থেকে এসে ওদের কাছে নোঙর করল। একটু পরে ওই জাঙ্ক থেকে ছুটে এলো 10-12 জন গুন্ডা ও বর্বর আকৃতির চিনেম্যান। ওদের জাঙ্ক ঘিরে ফেলল তারা। সবার হাতেই বন্দুক, কারো হাতে ছোরা। সবাইকে বাদ, কেউ যেন ছাড় না পায়। বিমলদের জাঙ্কের কেউ কোনো রকম বাধা দিল না, দেওয়া সম্ভবও ছিল না। দস্যুরা দলে ভারী, তাছাড়া অত বন্দুক এই নৌকোয় নেই। সবার মুখ বেঁধে ওরা নৌকোয় যা কিছু ছিল সব কেড়ে নিয়ে নিজেদের জাঙ্কে ওঠালো। বিমল ও সুরেশ্বরের কাছে যা ছিল সব গেল, এমনকি আচিনের দেওয়া সেই $100 নোটটাও গেল। চীন সমুদ্রের বোম্বেটের উপদ্রব সম্বন্ধে বিমল ও সুরেশ্বর অনেক কথা শুনেছিল। চীন ও মালয় জলদস্যুরা শুধু লুটপাট করেই ছেড়ে দেয় না, যাত্রীদের হত্যাও করে। কারণ এরা বেঁচে ফিরে গিয়ে অত্যাচারের সংবাদ সিঙ্গাপুর বা হংকংয়ে প্রচার করলেই চীন ও ব্রিটিশ গভর্নমেন্ট কড়াকড়ি পাহারা বসাবে সমুদ্রে। সে কথা এরাও জানে। তাই দস্যুরাও জিনিসপত্র নিজেদের জাঙ্কে রেখে এসে আবার ফিরে এলো বিমলদের নৌকোয়। পাটাতনের ওপর মাঝি মল্লার দল সারি সারি মুখ ও হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। বিমল ছিল নিজের কামরায়। সুরেশ্বর কোথায় বিমল তা জানে না। একজন বদমাইশকে ছোরা হাতে ওর কামরায় ঢুকতে দেখে বিমল চমকে উঠল। লোকটা সম্ভবত চীনাম্যান, বয়স আন্দাজ 30, সার্কাসের পালোয়ানের মতো জোয়ান, নীল ইজের আর একটি বুক কাটা কুর্তা গায়ে। মুখখানা দেখতে খুব কুশ্রী নয়, কিন্তু কঠিন ও নিষ্ঠুর। ওর হাতে অস্ত্রখানা বিমল লক্ষ্য করে দেখল ঠিক ছোরা নয়, মালয় উপদ্বীপে যাকে খ্রিস বলে তাই। যেমন চকচকে তেমনই সেখানা ক্ষুরোধার বলে মনে হল। সে খ্রিসখানা বিমলের সামনে উঁচু করে তুলে ধরে দেখিয়ে বলল, আমি তোমাকে একটু বিরক্ত করতে এসেছি, কিছু মনে করো না। লোকটা পকেট থেকে একটা চামড়ার থলি বার করে সেটার মুখ খুলে বিমলের চোখের সামনে মেলে ধরল। ভেতরে যা আছে সেটা দেখে ভয়ে শিউরে উঠল বিমল। একটা কাটা শুকনো কান, মানুষের কান। এটা কি চিনতে পেরেছ তো? এটা আমার একটা বাতিক, মানুষের কান সংগ্রহ করা। তোমাকেও তোমার কান দুটোর জন্য একটুখানি কষ্ট দেব, আশা করি কিছু মনে করবে না। এসো, একটু এগিয়ে এসো দেখি। বিমল নিরুপায়, মুখ দিয়ে একটা কথা বের করবার ক্ষমতা নেই তার। এক মুহূর্তে তার মনে হলো হয়তো সুরেশ্বরের একই অবস্থা ঘটেছে। লোকটা সময়ের মূল্য বোঝে, কারণ কথা শেষ করেই চকচকে খ্রিসখানা হাতে করে এগিয়ে এলো। বিমলের সর্বাঙ্গ শিউরে উঠল। মুখ দিয়ে একটা অস্পষ্ট আর্তনাদ বের হতে গিয়েও হলো না। সে প্রাণপণে
দু চোখ বুঝল। তীক্ষ্ণ ক্রিসের স্পর্শ খুব ঠান্ডা। কতটা ঠান্ডা? খুব ঠান্ডা কি? ক্রিসের স্পর্শ এলো না, তার পরিবর্তে দূর থেকে একটা অস্পষ্ট গম্ভীর আওয়াজ বিমলের কানে এলো। প্রস্তরময় কূলে সমুদ্রের ঢেউয়ের প্রবল বেগে আছড়ে পড়ার শব্দের মতো গম্ভীর। বিমল শুনতে পেল কতগুলো ব্যস্ত মানুষের সম্মিলিত দ্রুত পদশব্দ। বিস্মিত হয়ে সে চোখ খুলে দেখল লোকটা ছুটে কামরার বাইরে চলে গেল। চারিদিকে একটি সারা শোরগোল। কাঠের পাটাতনের ওপর অনেকগুলো মানুষের পালিয়ে যাওয়ার পায়ের শব্দ ধ্বনিত হচ্ছে। পরক্ষণে বিমলের মনে হলো তাদের জাঙ্কটা একটা প্রকাণ্ড দুলুনি খেয়ে একেবারে কাত হয়ে পড়বার উপক্রম করে পর মুহূর্তে ঢেউয়ের তালে যেন আকাশে ঠেলে উঠল। নোঙরের শিকলে কড়কড় শব্দে টান ধরল। মজবুত শিকল না হলে সেই হ্যাঁচকা টানে ছিঁড়ে যেত নিশ্চয়ই। একটু পরে বিমলদের নৌকোর একজন জোয়ান মাঝি ওর কামরায় ঢুকে হাত পায়ের বাঁধন কেটে দিল। তখনও পাশে কোথাও খুব হইচই হচ্ছে। ব্যাপার কি বলতো, আমার বন্ধুটি কোথায়? সে ভালোই আছে বলেই সে বাইরে চলে গেল। বিমল তাড়াতাড়ি কামরার বাইরে এসে দেখল সামনে এক অদ্ভুত ব্যাপার। এই জলদস্যুদের জাঙ্কটা কঠিন পাথুরে ডাঙায় ধাক্কা খেয়ে জখম হয়েছে। আকাশ থেকে কালো মোটা থামের মতো একটা জিনিস নেমে সমুদ্রের জলে মিশে গিয়েছে। সে জিনিসটা আবার চলনশীল। হালকা রাবারের বেলুন বা ফানুসের মতো বড় কালো মোটা থামটা বায়ুর গতির সঙ্গে ধীরে উত্তর থেকে দক্ষিণে ভেসে চলেছে। এই সময় সুরেশ্বর ও জাঙ্কের সারিং এসে ওদের পাশে দাঁড়ালো। সারিং বলল, উফ, কত বড় জোড়া জলস্তম্ভ মিস্টার। চীন সমুদ্রে প্রায় জলস্তম্ভ হয় বটে, কিন্তু এমন জোড়া জলস্তম্ভ আমি কখনো দেখিনি। ওই জলস্তম্ভটাই আজ আমাদের বাঁচিয়ে দিয়েছে। ওই কালো মোটা থামের মতো জিনিসটা আসলে জলস্তম্ভ। ছবিতে দেখেছে বটে, কিন্তু বিমল বা সুরেশ্বর জীবনে এই প্রথম জিনিসটা চাক্ষুষ দেখল। এই জলস্তম্ভের জোড়াটা দ্বীপের অদূরে ভেঙে গিয়ে বিপুল জলোচ্ছ্বাসের সৃষ্টি করে আর দস্যুদের জাঙ্কটা ওপরে উঠিয়ে সবেগে আছড়ে ফেলে ডাঙার গায়ে। জাঙ্কটা জখম তো হয়েছেই, মনে হয় ওদের কতকগুলি লোককেও ভাসিয়ে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরেছে। দ্বীপ ছেড়ে জাঙ্কটা বহুদূর চলে এসেছে। আবার অকুল সমুদ্র। সুরেশ্বর ও বিমল চুপ করে সমুদ্রের অপরূপ রঙের দিকে তাকিয়ে বসে আছে। সারেং এসে বলল, আমরা হংকং থেকে আর বেশি দূরে নেই, কিন্তু হংকং যাব না। হংকং থেকে আন্দাজ মাইল 50 দূরে ইয়ান চাউ বলে একটা ছোট্ট দ্বীপ আছে। সেখানে আপনাদের নামিয়ে দেওয়ার আদেশ আছে আমার ওপর। হংকংয়ের কাছে গেলে ব্রিটিশ মানোয়ারি জাহাজ আমাদের নৌকা তল্লাশি করবে, আপনারা ধরা পড়ে যাবেন। পরদিন দুপুরের পরে ইয়ান চাও পৌঁছে গেল ওদের নৌকো। ছোট্ট একটা দ্বীপ, যেন একটা ছোট পাহাড়, সমুদ্রের জল থেকে মাথা তুলে জেগে রয়েছে। এখানে চীন গভর্নমেন্টের একটা বেতারের স্টেশন আছে। সেখানে দুদিন থেকে তৃতীয় দিন বেতারে আসা আদেশ মেনে খুব সকালে ছোট্ট একখানা জাঙ্ককে ওদের 10 মাইল দূরে উপকূলে নিয়ে যাওয়া হলো। উপকূল থেকে 5 মাইল দূরে রেলওয়ে স্টেশন। কড়া রোদ। বিমল আর সুরেশ্বর পায়ে হেঁটে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো। ওদের কঠিন সামরিক জীবন যে এখন থেকেই শুরু হলো, এই কথাটা সুরেশ্বর ও বিমল হাড়ে হাড়ে বুঝল এই ভীষণ রোদে বিশ্রী ধুলো ভরা রাস্তা বেয়ে
হাঁটতে হাঁটতে। তার উপর যে বেতারের কর্মচারীটি ওদের সঙ্গে ছিল তার মুখেই শোনা গেল এসব অঞ্চল আদৌ নিরাপদ নয়। দেশের রাজনৈতিক অবস্থার গণ্ডগোলের সুযোগ নিয়ে চোর ডাকাত ও গুন্ডার দল যা খুশি শুরু করেছে। তারা দিন দুপুরও মানে না, স্বদেশি বিদেশিও মানে না। কারো ধন প্রাণ নিরাপদ নয় আজকাল। হাঁটতে হাঁটতে পথের দুপাশে বিমল দেখল অন্যাভাবে শীর্ণ হতভাগ্য এক দেশের ছবি। সে ছবির সঙ্গে হতভাগ্য ভারতবর্ষের যেন কোনো ফারাক নেই। মানুষ যখন দুঃখ কষ্ট পায় সব দেশে সর্বকালে তারা এক। চীন, ভারতবর্ষ, রাশিয়া, আবিসিনিয়া, স্পেন, মেক্সিকো, এদের মধ্যে দেশের সীমা এখানে মুছে গিয়েছে। বিমল নিজেও এসেছে এক হতভাগ্য দেশ থেকে এই হতভাগ্য দেশকে সাহায্য করতে। বিমল মনে মনে ভাবল সে যথাসাধ্য করবে, দরকার হলে বুকের রক্ত দিয়েও করবে। রেল স্টেশনে পৌঁছে ওরা দেখল প্ল্যাটফর্মে খুব ভিড়। একখানা সৈন্যবাহী ট্রেন সিনকিউ থেকে সাংহাই যাচ্ছে। প্রত্যেক স্টেশনে আবার নতুন ভর্তি করা সৈন্যদের ওই ট্রেনেই উঠিয়ে দেওয়া হচ্ছে। সুরেশ্বর বিমলকে বলল, ট্রেনের ছাদটা লক্ষ্য করো বিমল, দেখছো সব কামরার ছাদে কাঁচা ডালপালা চাপানো, কোনোটা এবার শুকনো খড়ের ছাওয়া দেওয়া। এরোপ্লেন পাছে ট্রেনে বোমা ফেলে, তাই ওরকম করেছে বলে মনে হয়। সাংহাই 450 মাইল দূরে। সারাটা দিন ট্রেন কৃষিক্ষেত্র, অনুচ্চ পাহাড়, গ্রাম আর বস্তি পার হয়ে চলেছে। ট্রেনের গতি অবশ্য মন্দ নয়। দুপুরের দিকে একটা ছোট স্টেশনে গাড়ি দাঁড়ালো, আর ওদের কামরাতে একজন সাদা সরু একগুচ্ছ লম্বা দাড়িওয়ালা বৃদ্ধ সৌম্য মূর্তি ভদ্রলোক উঠলেন, সঙ্গে তার 11টি তরুণ যুবক। এদের সবারই বেশ সুন্দর কমনীয় চেহারা। বিমল বলল, গুড মর্নিং স্যার। বৃদ্ধের মুখ দেখে মনে হয় জগতে তার আপন পর কেউ নেই। তিনি সবার ওপর সন্তুষ্ট, জীবনে সবাইকে ভালোবেসেছেন। তিনি হাসি মুখে ইংরেজিতে বললেন, গুড মর্নিং। আপনারা কোথায় যাবেন? সাংহাই। আপনারা কি অনেক দূর যাবেন? না, আমরাও সাংহাই যাচ্ছি। আমি এখানকার কলেজের প্রফেসর। আমার নাম লি। আমি যাচ্ছি যুদ্ধের সময়কার মনস্তত্ত্ব অধ্যয়ন করতে। এদেরও নিয়ে যাচ্ছি, এরা সবাই আমার ছাত্র। লি কথা শেষ করে গর্বিত দৃষ্টিতে তার 11টি তরুণ ছাত্রের দিকে তাকালেন। বিমল ও সুরেশ্বরের বড় অদ্ভুত মনে হল, এই ভয়ানক দিনে ইনি মনস্তত্ত্ব অধ্যয়ন করতে চলেছেন সাংহাইতে, এতগুলো ছেলের জীবন বিপন্ন করে। বিমল বলল, প্রফেসর লি, আপনি সাংহাইতে কোথায় উঠবেন? আমাদের সঙ্গে থাকুন না, আমরা যেখানে থাকব। প্রফেসর লি কিছু বলার আগেই হঠাৎ শোনা গেল এরোপ্লেনের আওয়াজ, আর সেই শব্দ শুনে গাড়ি শুদ্ধ সবাই সন্ত্রস্ত হয়ে পড়ল। জানালার কাছে গিয়ে আকাশের দিকে চোখ তুলে দেখবার চেষ্টা করল কোন দিক থেকে আওয়াজটা আসছে। ছখানা এরোপ্লেন সারবন্দি হয়ে উড়ে পূব থেকে পশ্চিমের দিকে আসছে। ট্রেনখানার বেগ হঠাৎ বড় বেড়ে গেল। সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছে, পরস্পরের মুখের দিকে চাইছে। এবার কি হবে? এবার কি সত্যি মৃত্যু? শুনছেন গপ্পমিরে ঠেকের আজকের গপ্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণের ডঙ্কা বাজে। আজ প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। কিন্তু এরোপ্লেনের সারি ট্রেনের ঠিক ওপর দিয়েই উড়ে চলে গেল শান্তভাবেই।
প্রফেসর লি দিব্যি নির্বিকার ভাবেই বসেছিলেন। তিনি বললেন, আমাদের গভর্নমেন্টের এরোপ্লেন। যাক, শান্তি। কামরার সকলের মুখে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার চিহ্ন। সন্ধ্যের সময় ট্রেন ফুচু পৌঁছল। ফুচু থেকে অনেক সৈন্য উঠল। ট্রেন কিন্তু ছাড়তে চায় না। খবর পাওয়া গেল সামনের রেলপথে কি একটা গোলমালের দরুন ট্রেন ছাড়বার আদেশ নেই। এদেশে সময়ের কোনো মূল্য নেই। 4-5 ঘন্টা ওদের ট্রেন প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে রইল। সন্ধ্যের আগে অবশেষে ট্রেন ছাড়ল। সারা রাতের মধ্যে যে কত স্টেশন পার হলো, কত স্টেশনে বিনা কারণে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইল, তার ইয়ত্তা নেই। এই ধরনের রেল ভ্রমণ বিমল ও সুরেশ্বর আগে কখনো করেনি। ভোরের দিকে ট্রেন এক জায়গায় হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বিমল ঘুমোচ্ছিল। ঝাঁকুনি খেয়ে ট্রেনটা দাঁড়াতেই ওর ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিমল দেখল দুধারের মাঠে ঘন কুয়াশা। তার মধ্যেই সামনের দিকে লাইনের ওপর আর একখানা ট্রেন যেন দাঁড়িয়ে। কুয়াশায় তার পেছনের গাড়ির লাল আলো ক্ষীণভাবে জ্বলছে। প্রফেসর লিও ইতিমধ্যে উঠেছেন। ট্রেন থেকে লোকজন নেমে দেখতে গেল সামনের দিকে এগিয়ে। খুব একটা গোলমাল যেন শোনা যাচ্ছে সামনে। সুরেশ্বরও উঠেছিল, বলল, চলো বিমল, এগিয়ে দেখে আসি। হ্যাঁ চলো। প্রফেসর লিও নামলেন ওদের সঙ্গে। ঘন কুয়াশার মধ্যে রেল লাইনের সামনে গিয়ে যে দৃশ্য চোখে পড়ল তা যেমন বিভৎস তেমনি করুণ। সেখানে আর একটা ছোট সৈন্যবাহী ট্রেন দাঁড়িয়ে। যদিও তাকে ট্রেন বলে চেনার উপায় নেই। ছাদ উড়ে গেছে, জানালা দরজা নেই। মোটা মোটা লোহার দণ্ড বেঁকে দুমড়ে লাইনের পাশের খাদে ছিটকে পড়েছে। কেবল ইঞ্জিনের কিচ্ছু হয়নি। ট্রেনের ওপর বোমা পড়েছে এই কিছুক্ষণ আগে, কিন্তু স্বস্তি এই যে ট্রেন একদম খালি যাচ্ছিল। গার্ড ও ড্রাইভার বেঁচে গেছে, কোনো প্রাণহানি হয়নি। লাইন পরিষ্কার করতে বেলা 11টা বেজে গেল। মাত্র 15 মাইল দূরে সাংহাই, সেখানে পৌঁছতে বেজে গেল 1টা। সাংহাই নেমে বিমল ও সুরেশ্বর বুঝল এ এক প্রকাণ্ড শহর। সাংহাইয়ের রাস্তাঘাট খুব চওড়া ও আধুনিক ধরনে তৈরি। বড় বড় বাড়ি, দোকান, হোটেল, অফিস, স্কুল, কলেজ। চীনা ও ইংরেজি ভাষায় নানা সাইনবোর্ড চারিদিকে। মোটরের ও রিক্সা গাড়ির ভিড়। রাস্তাঘাট লোকে লোকারণ্য। সঙ্গে চায়ের দোকান। চীনা ভাতের দোকানে ছোট বড় ইঁদুর ভাজা ঝোলানো রয়েছে। ফলওয়ালি রাস্তার ধারে বসে ফল বিক্রি করছে। এত বড় শহরের লোকজন ও ব্যবসা বাণিজ্য দেখলে কেউ বলতে পারবে না যে এই সাংহাই শহরের ওপর বর্তমানে জাপানি সৈন্যবাহিনী আক্রমণ করতে আসছে পিকিং থেকে। কিছু বদলায়নি যেন। মনে হয় প্রতিদিনের জীবনযাত্রা সহজ ও উদ্বেগ শূন্যভাবেই চলেছে। এখানে প্রফেসর লি ওদের কাছ থেকে বিদায় নিলেন। জেন্টলম্যান, আমরা তাহলে চলি। বিমল আর সুরেশ্বর একটা সামরিক লরিতে উঠল। তারপর ওরা পৌঁছল একটা বড় লম্বা মতো বাড়ির সামনে। বাড়িটা সামরিক বিভাগের একটা বড় দপ্তরখানা। ইউনিফর্ম পরা সৈন্য দল ও অফিসারে ভর্তি। অফিসার দল ঢুকছে বেরোচ্ছে। সকলের মুখেই ব্যস্ততার ভাব, উদ্বেগের চিহ্ন। ওদের সঙ্গে করে নিয়ে এসেছে যে চীনা অফিসার, সে একটা ঘরের সামনে ওদের দাঁড় করালো। কামরার মধ্যে নিশ্চয়ই কোনো বড় কর্মচারী রয়েছেন, কারণ কামরার সামনে সামরিক অফিসার ও অন্যান্য লোকের ভিড় লেগেছে। ভিড় ঠেলে একটু কাছে গিয়ে বিমল দেখল দরজার গায়ে পিতলের ফলকে ইংরেজিতে লেখা আছে
জেনারেল চু শিন টে, অফিসার কমান্ডিং 19th রুট আর্মি। ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। জেনারেল সাহেবের কামরায় শীঘ্রই ডাক পড়ল। বড় টেবিলের ওপাশে এক সুশ্রী সামরিক ইউনিফর্ম পরিহিত যুবক বসে। ইনি জেনারেল চু টে। আগে বিদ্রোহী কমিউনিস্ট সৈন্যদলের নেতা ছিলেন, বর্তমানে জেনারেল চিয়াং কাই শেকের বিশিষ্ট সহকর্মী। হাসি মুখে জেনারেল চু টে মার্জিত ইংরেজিতে বললেন, গুড মর্নিং। আপনাদের কোনো কষ্ট হয়নি তো পথে? না না, সেরকম কিছু নয়। আমি ভারতবর্ষের লোকেদের বড় ভালোবাসি। আপনারা আমাদের পর নন। আমরাও তাই ভাবি। মহাত্মা গান্ধী কেমন আছেন? ওই একজন মস্ত লোক আপনাদের দেশের। জেনারেল চুটের মুখে মহাত্মা গান্ধীর নাম শুনে বিমল ও সুরেশ্বর দুজনেই আশ্চর্য হয়ে গেল। তবে মহাত্মা গান্ধী তো আর ওদের বাড়ির পাশের প্রতিবেশী ছিলেন না, সুতরাং তাঁর দৈনন্দিন স্বাস্থ্য সম্বন্ধে ওদের কোনো জ্ঞান নেই। তার ওপর ওরা আজ 2 মাস হল দেশ ছাড়া। ভালোই আছেন, ধন্যবাদ। মিস্টার জওহরলাল নেহরু ভালো আছেন? আমি তাকে শিগগিরই একটা চিঠি লিখছি আমাদের দেশের জন্য ভারতের সাহায্য, কংগ্রেসের সাহায্য চেয়ে। আমার একসময় অত্যন্ত ইচ্ছে ছিল ভারতে বেড়াতে যাব, নানা কারণে হয়ে ওঠেনি। তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই দেশকে আপনারা সাহায্য করতে এসেছেন। আপনাদের ঋণ চীন কখনো শোধ দিতে পারবে না। আপনারা পথ দেখিয়েছেন। আপনাদের প্রদর্শিত পথে 2 দেশের মিলন আরো সহজ হোক এই কামনা করি। তা এখন কি আমাদের সাংহাইতে থাকতে হবে? কিছুদিন বিদেশি মেডিকেল ইউনিটে আমেরিকান ডাক্তার ব্লুমফিল্ডের অধীনে। এখন আপনাদের থাকতে হবে মার্কিন কনসেশনে, সাধারণ শহরে নয়। আন্তর্জাতিক আইন অনুসারে চীন গভর্নমেন্ট আপনাদের জীবনের জন্য দায়ী। সাধারণ শহরে বোমা পড়বে, হাতাহাতি যুদ্ধ হবে, এখানে কারো জীবন নিরাপদ নয়। আন্তর্জাতিক কনসেশনে আমরা হাসপাতাল খুলেছি, সেখানে আপনারা কাজ করবেন। ইয়োর এক্সেলেন্সি, একটা কথা জিজ্ঞাসা করব যদি কিছু মনে না করেন? বলুন। সাংহাইতে কি জাপানিরা আক্রমণ করবে বলে আপনি ভাবেন? এ তো আন্দাজের কথা নয়। সাংহাইয়ের দিকেই ওরা পিকিং থেকে আসছে। সেন্সি হচ্ছে লুংহাও রেলের শেষ প্রান্ত। সেখানে আমরা সৈন্য জড়ো করছি ওদের বাধা দিতে, যাতে উত্তর পশ্চিম চীনে আর এগোতে না পারে। তবে সাংহাইতে একটা বড় যুদ্ধ হবে অল্প দিনের মধ্যেই। সেই জন্য সাংহাইতে আরো বেশি করে এখন মেডিকেল ইউনিটের দরকার। আচ্ছা, বুঝলাম। থ্যাংক ইউ। আমরা তাহলে এখন যাই? হ্যাঁ, আসুন। সুরেশ্বর ও বিমল বেরিয়ে এলো ঘর থেকে। সৈন্য বিভাগের দপ্তর থেকে বেরিয়ে ওরা মোটরে চড়ে আন্তর্জাতিক কনসেশনে পৌঁছল। বিমল ও সুরেশ্বর লক্ষ্য করল, ব্রিটিশ প্রজা হলেও ওদের ব্রিটিশ কনসেশনে না নিয়ে গিয়ে ফরাসি কনসেশনে নিয়ে যাওয়া হলো। ওদের সঙ্গে 2 জন চীনা সামরিক কর্মচারী ছিল। ফরাসি কনসেশন কি প্রকাণ্ড ব্যারাক! কড়া সামরিক আইন কানুন। আদেশ ছাড়া কনসেশনের সীমার বাইরে যাবার নিয়ম নেই, ঢোকবারও নিয়ম নেই। ফরাসি শান্ত্রী রাইফেল হাতে সর্বদা পাহারা দিচ্ছে। বিমল আর সুরেশ্বরের আসার 2 দিন পরে একদল আমেরিকান যুবক কনসেশনে এসে পৌঁছল। এরা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এসেছে চীন গভর্নমেন্টকে সাহায্য করতে, নিজেদের সুখ সুবিধা বিসর্জন দিয়ে প্রাণ পর্যন্ত বিপন্ন করে। এদের মধ্যে 3টি তরুণী ছাত্রীও ছিল। একটি মেয়ের নাম অ্যালিস ই উইটবার্ন, হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রী। বিমলের সঙ্গে সে যেচে আলাপ করল। যেমনি সুশ্রী, তেমনি অদ্ভুত ধরনের প্রাণবন্ত সজীব মেয়ে। অল্প বয়সে চোখে মুখে বুদ্ধির কি দীপ্তি! বিমল তাকে বলল, মিস উইটবার্ন, তুমি ডাক্তারির ছাত্রী ছিলে? উইটবার্ন বলল, না, আমি নার্স হব, আন্তর্জাতিক রেড ক্রসে কিংবা চীনা সামরিক বিভাগের হাসপাতালে। তোমার বাবা মা আছেন? আছেন। আমার বাবা ঘোড়ার শিক্ষক, খুব নামকরা লোক আমাদের কাউন্টিতে। তাঁরা তোমাকে ছেড়ে দিলেন? তাদের বুঝিয়ে বললাম, জগতের এক হতভাগা জাতি যখন এত দুর্দশা ভোগ করছে, তখন পড়াশোনা বা বিলাসিতা কি ভালো লাগে? আমি আমার সেন্ট আর পাউডারে টাকা জমিয়ে, টকির পয়সা জমিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এদের সাহায্যের জন্য মার্কিন রেড ক্রস ফান্ডে। তারপর নিজেই না এসে আর পারলাম না।
তুমি বলো না মিস্টার বোস, পারা যায় থাকতে? বিমল মুগ্ধ হয়ে গেল এই বিদেশিনী তরুণীর হৃদয়ের উদারতার পরিচয় পেয়ে। আমাকে অ্যালিস বলে ডেকো। একসঙ্গে কাজ করব, অত আড়ষ্ট ভদ্রতার দরকার নেই। আমার একখানা ফটো দেবো তোমায়। চলো সাংহাই শহরের মধ্যে একটু বেরিয়ে আসি, কোনো চীনা দোকানে ফটো তুলবো, ওরা 2 পয়সাও পাবে। অনুমতি নিয়ে আসতে আধ ঘন্টা কেটে গেল। তারপর বিমল আর অ্যালিস কনসেশনের বড় ফটক দিয়ে সাংহাইয়ে যাবার রাস্তার উপরে উঠে একখানা রিক্সা ভাড়া করল। ঢলঢলে নীল ইজের ও স্ট্র হ্যাট পরে চীনা রিক্সাওয়ালা রিক্সা টানছে। অ্যালিস বিমলকে বলল, চলো চীনা পাড়া দেখে আসি মিস্টার বোস। রিক্সাওয়ালা চীনা পাড়ায় যেতে চাইল না। এই সময় ওসব জায়গায় গেলে বিপদ হতে পারে। এদিকে অ্যালিস ভয় পাবার মেয়েই নয়। চলো মিস্টার বোস, আমরা হেঁটেই যাব। ওকে বিপদে ফেলতে চাই না, ওর ভাড়া মিটিয়ে দিই। বিমল রিক্সাওয়ালাকে ভাড়া দিল। এই নাও। কিন্তু রাস্তা দুজনে কেউই জানে না। একখানা ট্যাক্সি নিয়ে অ্যালিস, রাস্তা না জানলে ঘুরে ঘুরে হয়রান হব। হঠাৎ অ্যালিস ওপরের দিকে তাকিয়ে বলল, ওটা কি মিস্টার বোস? এরোপ্লেনের শব্দ শুনছো? অনেকগুলো এরোপ্লেন একসাথে আসছে জানো। এসব গভর্নমেন্টের এরোপ্লেন। কিন্তু চোখের নিমেষে এমন একটা কাণ্ড ঘটল যা বিমলের অভিজ্ঞতার বাইরে। সামনে একটা প্রকাণ্ড বাড়ির ওপর বিকট আওয়াজ হলো, বাজ পড়ার আওয়াজের মতো। আর সঙ্গে সঙ্গে এদিকে ওদিকে সামনে পেছনে পরপর সেই রকম ভীষণ আওয়াজ শুরু হলো। ইট চুন টালি চারিদিকে ছিটকে পড়তে লাগলো। বিরাট শব্দ করে সামনে সেই বাড়িটার তেতলার ছাদ ধসে পড়ল ফুটপাথের ওপর। বাড়ি ধসা চুন সুরকির ধুলো ও কিসের যেন ঘন শ্বাসরোধকারী ধোঁয়া বিমল ও অ্যালিসকে ঘিরে ফেলল। সঙ্গে সঙ্গে উঠল মানুষের আর্তচিৎকার, গোলমাল, গোঙানি, কাতর কাকুতি অনুনয়ের শব্দ, দুর্দার শব্দে ছুটে চলা পায়ের শব্দ, কান্নার শব্দ। সে এক ভয়ানক কাণ্ড। বিমল প্রথমটা বুঝতে না পেরে সেই ধুলো ধোঁয়ার মধ্যে হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরে বিদ্যুৎ চমকের মতো তার মনে হলো এ জাপানি এরোপ্লেনের বোমা বর্ষণ। অ্যালিস, অ্যালিস, অ্যালিস! মিস্টার বোস, এদিকে এদিকে এসো, আমার হাতটা ধরো, বোমা পড়ছে, আমাদের পালাতে হবে। অন্ধকারের মধ্যে বিমল অ্যালিসের হাত শক্ত মুঠোয় ধরে বলল, কোথাও নড়ো না অ্যালিস, নড়লেই মারা যাবে, দাঁড়াও এখানে। তখন আর ছোটবার বা পালাবার পথ নেই। পরবর্তী 5 মিনিট ধরে শুধুই শব্দ। বাঁশ ঝাড়ে আগুন লাগলে যেমন গাঁটওয়ালা বাঁশ ফটফট করে একটার পর একটা ফাটে, তেমনি চারিদিকে দুমদাম শুধু বোমা ফাটার বিকট আওয়াজ। পায়ের তলায় মাটি যেন দুলছে, টলছে ভূমিকম্পের মতো। ধোঁয়া, বাড়ি ধসে পড়ার হুড়মুড় শব্দ আর আর্তনাদ। তারপরে সব চুপচাপ। বোমার আওয়াজ থেমে গেল। বিমল দেখল এরোপ্লেনগুলো মাথার ওপরে চক্রাকারে দুবার ঘুরে যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল। ধোঁয়ায় মিনিট 2-3 কিছু দেখা গেল না, যদিও গোলমাল, চিৎকার, লোক জড়ো হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে তখনও। পুলিশের তীব্র হুইসেল বেজে উঠল 1 বার, 2 বার, 3 বার। ক্রমে ক্রমে ধুলো আর ধোঁয়ার আবরণ কেটে যেতে অ্যালিস বলল, চলো এগিয়ে দেখি মিস্টার বোস। সামনে এক জায়গায় ফুটপাথের ওপর অনেক লোক জড়ো হয়েছে। একটা বাড়ি ভেঙে পড়েছে। বিভৎস দৃশ্য ফুটপাথের ওপর।
অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ের ছিন্ন ভিন্ন দেহ ছিটকে ছড়িয়ে পড়ে আছে সেখানটায়। বাড়িটা বোধহয় একটা চীনা স্কুল ছিল। বেলা 11টা, ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছিল। তাদের মধ্যে কেউ কেউ ছিল স্কুল বাড়ির মধ্যে। বাড়িখানা একেবারে হুমড়ি খেয়ে ভেঙে পড়েছে, আর রক্তে ভেসে যাচ্ছে ফুটপাত রাস্তার খানিক দূর পর্যন্ত।